আমি অনলাইন অ্যাপ্লাই করবো স্যার। কাল 12টায় আমি ইন্টারভিউয়ের জন্য পৌঁছে যাব। থ্যাংক ইউ স্যার। এই যে শুনছো, স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকেই ডাকছি। তুমি তো বললে তোমার এখানে কেউ থাকে না, আর তোমার ইন্টারভিউ তো কাল। আজকে আর এখানে থাকা তোমার পক্ষে সম্ভব হবে না। তাহলে তুমি থাকবে কোথায়? জানি না স্যার, দেখি। দেখি মানে কি দেখবে? আরে কেউ যদি আর না থাকে তাহলে হঠাৎ করে তো আর কেউ গজিয়ে উঠবে না। আমার দিদির শ্বশুরবাড়ি এখানেই স্যার। জানি না, দিদি হয়তো ফিরে এসেছে, একবার ফোন করে খোঁজ নেব। তারপর দিদির বাড়ি যাব ভাবছিলাম। কি আশ্চর্য, তোমার দিদির বাড়ি এখানে, অথচ সেটা তুমি বলোনি আমাকে। না স্যার, আমার দিদি জলপাইগুড়িতে ছিল, আমাদের বাড়িতে। আমি যখন এখানে এসেছিলাম দিদি তখন কলকাতায় ছিল না। আরে দিদি না থাকুক, দিদির শ্বশুর বাড়িটা তো এখানে ছিল, নাকি তারাও সবাই মিলে জলপাইগুড়ি চলে গেছিল? না স্যার, তা তো নয়। তার মানে তুমি আমায় মিথ্যে কথা বলেছো যে তোমার এখানে কেউ থাকে না। তোমার কিন্তু সত্যি কথা বলা উচিত ছিল। তোমার এই মিথ্যে কথার কত দাম যে আমাকে দিতে হয়েছে তা তুমি জানো? হ্যাঁ, আর সত্যিই তো যে সারা রাত কলেজের মধ্যে একটা মেয়ে থাকা কতখানি রিস্ক তুমি বুঝতে পেরেছো? আমি মিথ্যে কথা বলি না স্যার, আমার সত্যিই এখানে কেউ নেই। আমার দিদি আমাদের বাড়িতে রয়েছে, আর দিদির হাজবেন্ড দিদিকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে গেছে। তারা 2-2.5 মাস ধরে দিদির সঙ্গে কোনো যোগাযোগ করে না। এই অবস্থায় আমি তাদের বাড়ি কী করে যেতাম? আর আমি যদি যেতামও, তারা কি আমাকে রাখতো? তাহলে আজ কি করে যাওয়ার কথা ভাবছো তুমি? না স্যার, যাওয়ার কথা আমি ভাবছিলাম না, শুনছিলাম দিদির ফিরে আসার কথা। দিদি যদি ফিরে এসে থাকে তাহলে দিদিকে একবার ফোন করে দিদিকে বলবো আমার যে কটা দিন কিছু হচ্ছে না সে কটা দিন একটু ব্যবস্থা করে। কাল তোমার ইন্টারভিউ আছে, আর ইন্টারভিউতে কোয়ালিফাই করাটা তোমার জন্য খুব টাফ হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, তবু আমি চেষ্টা করব। আমার সিলেবাসের মধ্যে থেকে আমাকে যে প্রশ্নই করা হোক না কেন আমি তার উত্তর দিতে পারবো স্যার। ইন্টারভিউতে সবসময় যে সিলেবাস থেকেই প্রশ্ন করবে তার কিন্তু কোনো মানে নেই। সে যাই হোক, তুমি তোমার মতো করে চেষ্টা করে যাও। আচ্ছা ধরো তুমি ইন্টারভিউতে চান্স পেলে না, তখন কি করবে? জানি না স্যার, ম্যামকে ফোন করব, দেখি ম্যাম কি বলেন। ম্যাম যা বলবেন আমি তাই করব। আমার তো আর ফিরে যাবার পথ নেই স্যার। কেন বলো তো? ফিরে যাবার পথটা নেই কেন? ম্যাম আপনাকে কতটা বলেছেন আমি জানি না। বলেছে, তাই এরকম একটা কাণ্ড তুমি করতে গেলে কেন? শুনেছি তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছিল, আর তুমি। হ্যাঁ স্যার, বিয়ের রাতে আমি পালিয়ে এসেছি। তারপর আমি কোন মুখে ফিরে যাব স্যার? এরকম একটা কাজ তুমি করতে গেলে কেন? পড়তে চেয়েছিলাম বলে। আমার বাবা যেখানে আমার বিয়ে ঠিক করেছিলেন তারা আমাকে বিয়ে পরীক্ষাটা দিতে দিত, তারপর আমার জীবনটা একদম থামিয়ে দিত। আর যার সঙ্গে বিয়ে ঠিক করেছিল সেরকম একটা লোকের সঙ্গে থাকা যায় না স্যার। সে কথাটা তো বাবাকে বললেই পারতে। আপনার কি মনে হয় স্যার আমি বলিনি? চেনা জায়গা, চেনা শহর, চেনা কলেজ, চেনা মানুষ ছেড়ে একটা মেয়ে অজানা অচেনার উদ্দেশ্যে এমনি এমনি বেরিয়ে পড়ে, নিতান্তই বাধ্য না হলে। আমার কাছে আর কোনো উপায় ছিল না স্যার। সে না হয় বুঝলাম, কিন্তু এখন তুমি করবেটা কি? চান্স যে তুমি পাবেই তার তো কোনো গ্যারান্টি নেই। যদি দিদির বাড়িতে কটা দিন থাকতে দেয় তাহলে কয়েকটা কলেজে ঘুরে ঘুরে দেখব। যদি কলেজে চান্স পেয়ে যাই, আমার তো স্কলারশিপ আছে স্যার, পড়াশোনায় অসুবিধা হবে না। নিজের টিউশনি করে আমি নিজের খাওয়া খরচাটা তুলে নেব। আর যদি হোস্টেল পাই তাহলে তো। দেখো এই সময় না এখানকার এই সমস্ত কলেজে চান্স পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি তোমায় নিরাশ করছি না। তুমি যখন একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছো তখন আমি চাই তুমি সফল হও। আমার এই কলেজে পড়া হবে না তাই তো? দেখো এখানে কিন্তু আমি একা ডিরেক্টর নই, আরও অনেকে আছে। হ্যাঁ স্যার, ডক্টর অদিতি রায়চৌধুরীর কাছ থেকে এসেছি বলে অনেকেই চান না আমি এই কলেজে ভর্তি হই, অথচ অদিতি ম্যাম আমার আইডল।
ওনার মতো হেল্পফুল মানুষ আমি আর একটাও দেখিনি। আমার এই দুর্দিনে তো আমার পাশে কেউ ছিল না, সবাই তো জানত। আমার বাবা ম্যামকে নেমন্তন্ন করেনি, তবুও দুপুরবেলা এসে আমাকে গাদা খানেক বই দিয়ে ম্যাম আমাকে বলেছিলেন, তোমার জন্য বিশ্বের সেরা কিছু বই এনেছি, এগুলো পড়ুন। ম্যামে তো ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়েছিল, ছেলেটা কেমন, আর তারপরেই জানতে পারলাম ছেলেটা অ্যালকোহলিক। আরও অনেক দোষ আছে স্যার। আমি তো বিয়েটা করতে চেয়েছিলাম স্যার, কিন্তু এই কথাগুলো শোনার পর আমার মনটা একেবারে নিভে গেল। মনে হলো না, নিজের জীবনটা শেষ হতে আমি এভাবে নিজেকে কিছুতেই হেল্প করব না। তাই পালিয়ে এলাম। বিয়ের আসর থেকে পালিয়ে তো আমি সবার প্রথমে ম্যামের কাছে গিয়েছিলাম। ম্যামই তো এই সব কিছুর ব্যবস্থা করে দিলেন। জানেন স্যার, আসার সময় ম্যাম আমাকে কিছু টাকাও দিয়েছিলেন আর বলেছিলেন মাসে মাসে আমার খরচও পাঠাবেন। ম্যাম বললে কি তা নেওয়া যায়? আমি চেষ্টা করব নিজের খরচ নিজেই চালানোর। তোমার ম্যাম শুধু এটাই বুঝতে পারেননি যে এত বড় শহরে মেয়েকে একলা এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি, আর এটাও বুঝতে পারেননি যে এই কলেজে সুযোগ পাওয়ার জন্য আমার একার সাহায্য যথেষ্ট নয়। ম্যাম তো আমাকে একা ছেড়ে দেননি, আমি নিজের ইচ্ছেতেই এখানে এসেছি। ম্যামের কাছে যখন চলে এসেছি তখন ম্যাম আমাকে শুধুমাত্র সাপোর্ট দিতে চেয়েছিলেন। ম্যাম বারণ করলেও আমি আর ফিরে যেতাম না স্যার। ম্যামের আপনার সঙ্গে চেনা জানা, এই কলেজটা চেনেন, তাই আমাকে ভরসা করে পাঠিয়েছেন। ম্যামের তো এতে কোনো দোষ নেই স্যার। তুমি দেখছি তোমার ম্যামকে খুব ভালোবাসো। হ্যাঁ স্যার, ম্যাম আমার আইডল। আচ্ছা, একটা কাজ করো, দিদির বাড়িতে ফোনটা করে নাও। হ্যাঁ স্যার, আপনি ডাকলেন তাই। আমার সামনেই ফোনটা করো না। আমি করে নিচ্ছি স্যার, বেরিয়েই আমি করে নেব। আমার সামনে তুমি যদি ফোনটা করো তাহলে তো আমি বুঝতে পারবো যে তুমি তোমার দিদির বাড়িতে থাকার সুযোগ পাচ্ছ কিনা। আর যদি আমি সুযোগ না পাই তাহলেও তো এই কলেজে আমি আর থাকতে পারবো না স্যার। তবুও তুমি একা একটা মেয়ে, এত বড় শহরে কোথায় থাকবে না থাকবে, আর সেটাও তো জানা দরকার। তো তোমার কাছ থেকে তো সবই শুনলাম। দিদি ফিরে এলে আমাকে কয়েকটা রাত থাকতে দেবে ঠিকই, আপনি চিন্তা করবেন না স্যার। দরকার হলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো, কিন্তু আপনার ফোন নাম্বারটা আমার কাছে নেই স্যার। শোনো, তুমি এই কার্ডটা রাখো, যদি কোনো বিপদে পড়ো বা দিদির বাড়িতে জায়গা না পাও আমাকে একটা ফোন করো। কিন্তু আপনি তো আমাকে এই কলেজে। ওটা নিয়ে তোমার ভাবনার কিছু নেই, আর তোমাকে তো বললাম তুমি দরকার পড়লে আমাকে একটা ফোন করে দিও। আচ্ছা স্যার, আসলে আপনি অদিতি ম্যামের চেনা তো, তাই আপনি সবার থেকে আলাদা, একেবারে অন্যরকম। যাকে তাড়াতাড়ি করো, কারণ আজকাল তো একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। যা করতে হবে দিনের মধ্যে করতে হবে। তা তোমার দিদির বাড়ি কোথায়? বেহালা। গেছো কখনো? হ্যাঁ, ওই 2-1বার এসেছি। চিনে যেতে পারবে তো? বাস স্ট্যান্ডে যাব, বেহালার বাস ধরবো, আর তারপর দিদির বাড়ির বাস স্টপে নেমে পড়বো। সেখান থেকে কিছুটা হেঁটেই দিদির বাড়ি। ওকে, পারবে তাহলে? হ্যাঁ স্যার, পারবো। তাহলে আর দেরি করছো কেন? ওকে স্যার। ওকে স্যার, হ্যাঁ বলছিলাম কি, অদিতি ম্যাম আপনার কে হন স্যার? ওই মানে বাবা, বাবা তোমার যদি এতই কথা বলা দরকার ছিল তাহলে তুমি রুমে গিয়ে কথা বলতে পারতে। এখানে দাঁড়িয়ে কথা বলছো না, আসলে ও কোথায় যাবে সেটা জিজ্ঞেস করছিলাম। যদি জাহান্নামেও যায় তাহলে তুমি কি করতে পারো? আমি শুনেছিলাম ওর যাওয়ার কোনো জায়গা নেই, তাই ভাবলাম। একটা মেয়ে যাকে তুমি চেনো না জানো না, যার যাওয়ার কোনো জায়গা আছে কি নেই তা নিয়ে তোমার কি দরকার বাবা? এবার তো আমার মনে হচ্ছে এই ধরনের মেয়েকে তুমি ইনসিডেন্ট করে নিজের বিপদ দেখে আনছো বাবা। কাল এই মেয়েটা তোমায় কোনো অ্যালিগেশন দেবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে?
কি কি বলছিস? ইয়েস বাবা, ও যে আমাদের কলেজের নামে কোনো দুর্নাম করবে না তার গ্যারান্টি কে নেবে? এই মেয়েটা কতটা ডেসপারেট তুমি বুঝতে চাইছো না। তার কারণ এই মেয়েটার নামের পেছনে যার নাম আছে তার মোহে তুমি সবকিছু ভুলে গেছো। শঙ্খ, হ্যাঁ বাবা, তুমি বুঝতে পারছো না। নাহলে তুমি আমাকে বলো যে আমাদের কলেজের জন্মলগ্ন থেকে তুমি কোন স্টুডেন্টকে এরকম দেখেছো তার এত সাহস যে আমাদের কনফারেন্স রুমে ঢুকে আমাদেরকে চার্জ করে শুধু একটা চিঠি সম্বল করে জলপাইগুড়ি থেকে এতদূর চলে এসছে। বাবা, কতটা ডেসপারেট তুমি বুঝতে পারছো না এখন? আমাদেরকে প্রেশারাইজ করছে যে ওকেই কলেজে ভর্তি নিতেই হবে। এরা ঠিক কোন স্ট্যান্ডার্ডের মেয়ে সেটা তুমি হয় বুঝতে চাইছো না নয় বুঝতে পারো না। কিন্তু বাবা, আই মাস্ট সে যে তোমার বোঝা উচিত ছিল। যিনি পাঠিয়েছেন আর যাকে পাঠিয়েছেন তারা সেম ক্যাটাগরির হবে, এটাই খুব স্বাভাবিক। আর আর এটা তোমার বোঝা উচিত ছিল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুমি যাবে তো? চলো 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 পাল্টাই